আইএমএফ কিস্তি দিলে দেবে, না দিলে নিজেদের মতো করেই বাজেট, বললেন অর্থ উপদেষ্টা। এবার নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস সহ 17 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা। গায়েবী মামলা ফিরে এসেছে বলছে আশোক। এবং মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি, নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ, মন্তব্য বিশ্লেষকদের। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি ফাতেমা ফারজানা নির্জনা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সব শর্ত মেনে কোনো ঋণ সরকার নেবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সাফ বললেন, বাংলাদেশ এখন আর IMF ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়। তিনি বলেছেন, IMF এর সাথে ঋণ কর্মসূচি বজায় রাখার বিষয়ে বাংলাদেশ কঠিন সিদ্ধান্ত নেবে। কিস্তি ছাড় না দিলে নিজেদের মতো করেই বাজেট করা হবে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে বাজেট ইস্যুতে কথা বলেন অর্থ উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের বসন্তকালীন সভার খুঁটিনাটি উঠে আসে এতে। আমরা তো ওই ঋণের বোঝা নিতে চাই না। IMF এর ঋণ প্রসঙ্গে উপদেষ্টার বক্তব্য স্পষ্ট। সংস্থাটির কাছে 1.2 বিলিয়ন বাজেট সাপোর্ট চাওয়া হয়েছে, তবে শর্ত মেনে ঋণ নয়। IMF থেকে কোনো টাকা পয়সা না নিয়ে কিন্তু আপনি দেখেন যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ফরেন রিজার্ভ স্টেবল। আমরা কিন্তু IMF থেকে আর টাকা পাই নাই এই গভর্নমেন্ট আসার পর। অত তাদেরকে বললাম তোমাদের টাকা ছাড়াই তো আমরা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি পৌঁছেছি। দিস এ প্রুফ। অতএব তারা যে আমাদের এখন চাপিয়ে দেবে, শর্তগুলি চাপিয়ে দেবে, তারাও টের পেয়েছে। অতএব ওরা বলছে উইল কন্টিনিউ, এবং ওরা বলছে যে উই আর অ্যারাইভিং টুয়ার্ডস এগ্রিমেন্ট। আপনারা দেখেছেন তো। ট্রাম্পের শুল্ক নীতি ও বাণিজ্য নিয়ে তর্কে না যাবার ইঙ্গিত দেন উপদেষ্টা। আমাদের স্টেজ হলো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে রিটেলিয়েটরি কথাবার্তা না বলা, চ্যালেঞ্জ না করা। কারণ আফটার US গভর্নমেন্ট সে যাই করুক, আমরা বলি না খারাপ করে। এটা দেখেন চায়না অ্যাফোর্ড করতে পারে, যে চায়নাতে এক কথা বলে দিচ্ছে এই আমাদের। এখন ওরা বলছে যে এখন চায়নার সাথে নেগোশিয়েট করতে। বাংলাদেশের আমাদের ইস্যু হলো এঙ্গেজমেন্ট। 3 মাস পর শুল্ক আরোপের নতুন সিদ্ধান্ত সামনে রেখে সরকার প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি। আমরা তো অলরেডি প্রিপারেশন নিয়েছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। খেলার দুনিয়ার তারকাদের পর এবার হত্যা মামলার আসামি হলেন অভিনয় শিল্পীরাও। নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খান সহ 17 অভিনয় শিল্পীর বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানী ভাটারায় একটি হত্যা চেষ্টার মামলায় তাদের আসামি করা হয়েছে। আকাশুজ্জামানের রিপোর্ট। তোমার রূপের জাদু আমাকে করেছে কাবু। নতুন সিনেমা বা ওয়েব সিরিজে সারা ফেলে দিলেই এতদিন খবরের হেডলাইন হতেন অভিনয় শিল্পীরা। তবে এবার উল্টো চিত্র। হত্যা মামলার আসামি হয়ে খবরের শিরোনাম হলেন নুসরাত ফারিয়া, অপু বিশ্বাসের মতো ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনয় শিল্পীরা। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা এলাকায় একটি হত্যা মামলায় তাদের আসামি করা হয়েছে। মামলার নথিপত্র সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট 283 ও অজ্ঞাত 300-400 জনের বিরুদ্ধে ঢাকার CMM আদালতে মামলাটি করেন এনামুল হক। মামলা প্রক্রিয়াধীন, এটা কোর্টে হয়েছে। কোর্ট আমাদেরকে এফআইআর হিসেবে গণ্য করার জন্য নির্দেশ দিচ্ছে। আমরা কাজ করতেছি। সব ধরনের আইনি প্রক্রিয়া মেনেই মামলার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান ভাটারা থানার এই কর্মকর্তা। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। ছাত্র জনতা হত্যার ঘটনায় মামলা করার অধিকার সাধারণ মানুষের রয়েছে, তবে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় কাউকে ফাঁসানো বা হয়রানির উদ্দেশ্যে আসামি করা হলে তা মানবাধিকারের পরিপন্থী বলে মন্তব্য করেছেন আইন সালিশ কেন্দ্র। আশোক বিবৃতিতে বলে, সম্প্রতি একটি মামলায় অভিনেতা ইরেশ জাকের সহ অন্তত 25 জন সাংবাদিককে অন্তর্ভুক্তি করে হত্যা মামলা দায়ের হয়েছে। নাগরিকদের অধিকার রক্ষা করাই আইনের উদ্দেশ্য, কিন্তু এ ধরনের উদ্দেশ্য প্রণোদিত মামলা কখনো কখনো আইনকে ব্যবহার করে নিরীহ মানুষদের হয়রানির ঘটনা অগ্রহণযোগ্য। বিগত সরকারের সময় বিভিন্ন সময়ে গায়েবী মামলার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছিল।
বর্তমান সরকারের সময়েও গায়েবী মামলা ফিরে এসেছে বলে প্রতীয়মান হচ্ছে, কেননা ঘটনাস্থলে কখনোই উপস্থিত ছিলেন না এমন ব্যক্তিদের আসামি করা হয়েছে। আশ্চর্যজনকভাবে বেশ কিছু মামলার এজাহার ও আসামি একই। নিরপরাধ ব্যক্তিকে আসামি করা সহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র। কক্সবাজার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর স্থাপন নিয়ে চলমান আলোচনার মধ্যে অন্তর্বর্তী সরকার আজ মঙ্গলবার স্পষ্টভাবে জানিয়েছে তারা জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে তথাকথিত মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করেনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ২১ টেলিভিশনকে এক প্রশ্নের জবাবে আজ কথা বলেন। শফিকুল আলম বলেন, সরকার মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে কোনো আলোচনা করেনি। তিনি বলেন, সরকার মনে করে যদি জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয় তাহলে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত থাকবে। আমরা বলেছি যে ইউএন এর সাথে তো আমাদের কোনো এই বিষয় হয় নাই। যদি ইউএন এই ধরনের কোনো প্রপোজাল দেয়, আপনি আমাদের যে বক্তব্যটা যেটা আমি আমার ফেসবুকে লিখেছি এবং এটা ইউএনবি, তাহলে সেক্ষেত্রে আমরা এই বিষয়টা তখন আমরা দেখব। না, কোনো আলোচনা হয়নি। আপনি দেখেছেন যে রাখাইনে একটা খুবই মানবিক একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই হিউম্যানিটেরিয়ান কন্ডিশন নিয়ে অনেকেই উদ্বিগ্ন, সেই জন্য এই কথাগুলো উঠছে। রাখাইনে মানবিক করিডোর দিলে বাংলাদেশের নিরাপত্তা সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর সেই করিডোর যদি দেয়া হয় তাহলে কাদের সঙ্গে চুক্তি হবে সেটাও জটিল, কারণ রাখাইন এখন আরাকান আর্মির দখলে, আর মিয়ানমারের ক্ষমতায় আছে সামরিক জান্তা। ওই করিডোর দিলে ভূ রাজনীতিতেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তারা। সোহেল সামির রিপোর্ট। রাখাইনের দখল নিয়ে মিয়ানমারের জান্তা সরকারের সাথে লড়াই করছে আরাকান আর্মি। যুদ্ধবিধ্বস্ত সেই রাখাইনে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তের কথা পররাষ্ট্র উপদেষ্টা জানান সোমবার। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা এটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে। সেদিনই সরকারের এই সিদ্ধান্তের ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানায় বিএনপি। অনেক বড় সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। তবে মানবিক প্রয়োজনে করিডোর দেওয়ার মধ্যে কোনো সমস্যা দেখছে না এই বিশ্লেষক, কিন্তু তা হতে হবে সব পক্ষের সম্মতিতে। রুট দিয়ে দিবে তারা, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখানে গিয়ে আপনার খাদ্য, এবং সেই রুটটার নিরাপত্তা স্বীকার করতে হবে রাখাইন আর্মিকে, আরাকান আর্মিকে, এবং মায়ানমার সরকারকেও বলতে হবে যে না, ঠিক আছে, এই রুটে যেসব সাহায্য সহায়তা আসবে, হয়তো ইউনাইটেড নেশনসের মার্ক থাকবে, সেগুলোকে আমরা ডিস্টার্ব করব না। করিডোরের নিয়ন্ত্রণ নিজেদের মধ্যে না থাকলে এর মধ্যে না ঢোকাই ভালো বলে মনে করছেন সাবেক এই কূটনীতিক। অস্ত্রশস্ত্র, হালকা ভারী নানান রকমের মাদক যদি আসা যাওয়া করতে পারে, তারপরে সৈন্য সামন্ত আসা যাওয়া করতে পারে, যেগুলো আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, এবং সেরকম কিছু হলে এমনও হতে পারে যে তারা এই করিডোর দিয়ে আসতে আসতে তারা আমাদের দেশে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়বে। আমরা যদি নিশ্চিত না হতে পারি, আমাদের নিজেদের শক্তি না থাকে বা যাই হোক, তাহলে আমাদের এর মধ্যে না ঢোকাই ভালো। বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক মনে করেন করিডোর দিলে শেষ পর্যন্ত তা আঞ্চলিক শান্তি বিনষ্টের কারণ হতে পারে। বাংলাদেশ সরকার যদি করিডোর দেয় তাহলে বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসগুলো এই জায়গায় তাদের একটা স্থায়িত্ব লাভ করবে, তাদের এই হিউম্যানিটেরিয়ান এইড নামে তাদের একটা ইন্টারভেনশনের ফলশ্রুতিতে চায়নার সঙ্গে যে আমেরিকার যে দূরত্ব এবং যে এখন বলি আমরা ট্রেড ওয়ার, যে ট্রেড ওয়ার চলছে, সেটা ধীরে ধীরে সামরিক ওয়ারের দিকেও ধাবিত করতে পারে বলে আমি মনে করছি। রোহিঙ্গা সংকট সমাধানেও এটি কোনো কাজে আসবে না বলে মত তার। স্পর্শকাতর একটা চুক্তিতে যাওয়া দূরদর্শী চিন্তা হবে না। সোহেল সামি, ২১ টেলিভিশন, ঢাকা। বাণিজ্য বাড়াতে আজারবাইজানের সাথে সংযোগ আরও বাড়াতে একমত হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এলনুর মোহাম্মদও সাক্ষাৎ করতে এলে তার সাথে আলোচনায় এই মত দেন তিনি। এ সময় ঢাকায় দেশটির দূতাবাস খোলা এবং সরাসরি বিমান ফ্লাইট পরিচালনার ব্যাপারেও একমত হন প্রধান উপদেষ্টা। বলেন, ঢাকায় দূতাবাস হলে আজারবাইজানের ভিসা নিয়ে আর বাংলাদেশিদের সমস্যা পোহাতে হবে না।
অন্যায় করলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে গণসংযোগ অনুষ্ঠানে তিনি বলেন, কেউ অন্যায় করলে তাদের শক্ত হাতে দমন করে পুলিশের কাছে তুলে দিতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরে রাজনীতি করতে চাইলে দেশের জনগণই তাকে দেখে নেবে। অন্যায় না করেন, অন্যায় করতে গেলে মানুষ ক্ষমা করবে না, মানুষ ভালোবাসবে না। ওই আওয়ামী লীগকে যেভাবে ছুড়ে দিছে আপনাদেরকে সেভাবে ছুড়ে দিবে। সুতরাং অন্যায় কেউ যেন না করে সেদিকে খেয়াল রাখবে। নেতাদেরকে অনুরোধ করব, নিজেরা অত্যন্ত শক্তিশালী নিয়ে আপনারা এই সমস্ত অপকর্মগুলোকে বন্ধ করার চেষ্টা করবেন। যদি করতে চায় আমাদের জেলা নেতাদের বলবেন, তাহলে পুলিশের কাছে দেবেন, সরাসরি তুলে দেবেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের গুলশানের একটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব মঙ্গলবার এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানান, মামলার অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম ফ্ল্যাট জব্দের এই আবেদন করেন। গুলশানের ওই ফ্ল্যাটের দাম 57 লাখ টাকা লেখা হয়েছে দুদকের আবেদনে। সেখানে বলা হয়, সাইমা ওয়াজেদ পুতুল স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে এই সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে। এর আগে গত 11 মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে ঢাকার ধানমন্ডির সুধা সদন বাড়ি জব্দের আদেশ দেয় আদালত। রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির প্রধান কার্যালয় সহ জেলা উপজেলা পর্যায়ে 36টি কার্যালয়ে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকাল 10টা থেকে এই অভিযান শুরু হয়। এলজিইডির তত্ত্বাবধানে বিভিন্ন রাস্তা এবং ব্রিজ কালভার্ট নির্মাণে নিম্নমানের কাজ করায় নির্মাণ করা রাস্তা ও ব্রিজ কালভার্ট অল্প দিনেই ধসে পড়ে, এমন অভিযোগের তদন্ত করা হচ্ছে এই অভিযানে। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের বিভিন্ন জেলা উপজেলায় অভিযানের অংশ হিসেবে চট্টগ্রাম এলজিইডির বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুদক। সকালে এলজিইডির অফিসে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুদক কর্মকর্তারা জানায়, প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পূর্ণ না করেই বিধি বহির্ভূতভাবে অগ্রিম বিল উত্তোলন করে নেওয়া হচ্ছে। এছাড়া এলজিইডির তত্ত্বাবধানে বিভিন্ন রাস্তা ও ব্রিজ কালভার্ট নির্মাণে নিম্নমানের কাজ করায় নির্মাণ করা রাস্তা ও ব্রিজ অল্প দিনেই ধসে পড়ে, এমন অভিযোগের তদন্ত করা হচ্ছে অভিযানে। আপাতত অফিসের ফাইলওয়ার্কগুলো আমরা করেছি, কিছু তথ্য আমরা নিয়েছি, আর কিছু তথ্য ওনারা পাঠাবে, পরবর্তীতে আমরা সরজমিনে কিছু খোঁজখবর নিব। রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। দুদকের কর্মকর্তারা রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের কক্ষে প্রবেশ করে তার উপস্থিতিতে সরকারি কাজের বিভিন্ন প্রকল্পের ফাইলপত্র খতিয়ে দেখেন এবং জিজ্ঞাসাবাদ করেন। বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে নোয়াখালীর কবিরহাট উপজেলা এলজিইডি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। এলজিইডি কার্যালয়ের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে তার কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে দুদক কর্মকর্তারা। হেড অফিসের যে আবেদনের প্রেক্ষিতে আমরা এখান থেকে একটা প্রতিবেদন জমা দিব, জমা দেওয়ার প্রেক্ষিতে ওখানে আমাদের যে কাগজগুলো যাচাই বাছার পর আমরা দেখব যে এখানে কি সম্পর্কিত অনিয়মগুলো ধরা পড়ছে। জামালপুরেও এলজিইডির কয়েকটি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। শহরের পাথালিয়া এলাকায় এলজিইডির কার্যালয়ে এই অভিযান চালানো হয়। এ সময় প্রয়োজনীয় ফাইলপত্র যাচাই বাছাই করে দেখেন তারা। 5 কোটি টাকার প্রকল্প সম্পর্কে অনিয়মের বিষয়ে আমরা অনুসন্ধানে এসেছি। খাল খননের বিস্তারিত তথ্য উপাত্ত নিয়ে যাচাই বাছাই করে পূর্ণাঙ্গ প্রতিবেদন আমরা প্রধান কার্যালয়ে পাঠাবো। বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এই অভিযান চলমান থাকবে বলে জানানো হয়। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আইএমএফ কিস্তি দিলে দেবে, না দিলে নিজেদের মতো করেই বাজেট, বললেন অর্থ উপদেষ্টা। এবার নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস সহ 17 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা, গায়েবী মামলা ফিরে এসেছে বলছে আশোক। এবং মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি, নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ মন্তব্য বিশ্লেষকদের।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।